আমাদের হচ্ছে গত যে ক্লাসগুলো হয়েছে ওইটাতে হচ্ছে আমরা কোষ বিভাজন নিয়ে হচ্ছে পড়ালেখা করেছি। আজকে হচ্ছে আমরা কোষ বিভাজনের চ্যাপ্টারটা শেষ করব। আমরা হচ্ছে মাইটোসিস নিয়ে অলরেডি হচ্ছে পড়া হয়ে গেছে, হ্যাঁ, আমাদের কোষ বিভাজন, কোষের প্রকারভেদ। তো আজকে হচ্ছে মাইটোসিস নিয়ে হচ্ছে একটা ওভারভিউ দেব। তারপরে হচ্ছে আমরা মিউসিসে চলে যাব। ওকে, তোমরা কি হচ্ছে আগের যে ক্লাসগুলো হচ্ছে করা হয়েছে ওইগুলো কি তোমরা করেছো বা দেখেছো পরে ভিডিওগুলো? কে কে হচ্ছে আগের ক্লাসগুলো হচ্ছে করেছো তার একটু রাইজ হ্যান্ড করো। ওকে, তো অনেকেই হচ্ছে করেছো। তার মধ্যে এখন হচ্ছে আমরা আরেকটা ওভারভিউ দিয়ে নেই মাইটোসিসটার। মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ের তো প্রথমেই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে প্রোফেজ। ওকে, সো প্রোফেজের হচ্ছে প্রধান যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা দেখি: ক্রোমোজোম দৃশ্যমান হওয়া, নিউক্লিয়াস গঠনের পরিবর্তন, আর স্পিন্ডল যন্ত্র গঠন। তো এই তিনটি বৈশিষ্ট্য দেখে হচ্ছে আমরা বুঝতে পারি যে হচ্ছে এটি প্রোফেজ পর্যায়, যেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। তো এর মধ্যে হচ্ছে আমরা আরেকটা পার্থক্য দেখতে পাই যে হচ্ছে প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে প্রোফেজ পর্যায়ে হচ্ছে ভিন্ন ধরনের বৈশিষ্ট্য হচ্ছে আমরা লক্ষ্য করতে পারি, যেখানে হচ্ছে সেন্ট্রিউল এবং এস্টার এর মধ্যে হচ্ছে পার্থক্য দেখা যায়, যেটা প্রাণী কোষে থাকে এবং উদ্ভিদ কোষে থাকে না। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাই প্রোমেটাফেজ পর্যায়ে। এটা হচ্ছে মাইটোসিসের দ্বিতীয় পর্যায়। তোমরা সবাই জানো এবং হচ্ছে পড়ে ফেলেছো অলরেডি। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সম্পূর্ণ গঠন হয়। তো এই পর্যায়ে হচ্ছে কোষের যে স্পিন্ডল যন্ত্র থাকে, যেগুলো হচ্ছে কোষের দুই মেরুতে গঠিত হয়, ওই দুইটি স্পিন্ডল যন্ত্র হচ্ছে গঠিত হয় এবং ক্রোমোজোমের বিন্যাস হয়। তো ক্রোমোজোম গুলা হচ্ছে বিষুবীয় অঞ্চলে যায় এবং ওইখানে হচ্ছে সমান্তরালে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সাথে তন্তুর সাথে হচ্ছে যুক্ত হওয়া শুরু করে এবং নিউক্লিয়াসের পর্দার বিলুপ্তি হয় এই পর্যায়ে। এবং ক্রোমোজোমের প্রস্তুতি, দ্যাটস মিন ক্রোমোজোম গুলো আরো ছোট এবং ধীর হতে থাকে। তার মাধ্যমে আমরা হচ্ছে ক্রোমোজোম গুলোকে দৃশ্যমান হয় তা হচ্ছে দেখতে পারি। সো এটা হচ্ছে প্রো মেটাফেজ পর্যায়। প্রো মেটাফেজ পর্যায়ে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে, যেমন হচ্ছে এই পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যায় ক্রোমোজোম গুলো। দ্যাটস মিন ক্রোমোজোমের যে সেন্টিমিয়ার থাকে ওইটা হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সাথে সম্পূর্ণরূপে হচ্ছে যুক্ত হয়ে যায়। এবং নিউক্লিয়াসের বিলুপ্তির পর কোষ বিভাজনের এই পর্যায়ে স্পষ্টভাবে ক্রোমোজোমের অবস্থান পর্যবেক্ষণ করা যায়। সো এগুলো হচ্ছে প্রো মেটাফেজ পর্যায়ের বৈশিষ্ট্য, যেগুলো হচ্ছে আমরা অলরেডি পড়ে ফেলেছি। তারপরে এখানে একটা কুইজ ছিল তোমাদের। তারপরে হচ্ছে আমরা পড়েছিলাম যে হচ্ছে মেটাফেজ পর্যায়। মেটাফেজ কি ছিল? ক্রোমোজোমের সঠিক অবস্থান। তার মানে হচ্ছে ক্রোমোজোম গুলো যে হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে সমান্তরালে সবগুলো, এটা হচ্ছে আমরা মেটাফেজ পর্যায়ে দেখতে পাই। এই যে ক্রোমোজোম গুলো হচ্ছে এই যে বিষুবীয় অঞ্চলে হচ্ছে অবস্থান করছে সবগুলো ক্রোমোজোম। এবং এখান থেকে হচ্ছে পরবর্তী ধাপ অ্যানাফেজ পর্যায়ে এগুলো হচ্ছে কি করবে? মেরুর দিকে যাত্রা শুরু করবে। তারপরে দেখি যে হচ্ছে ক্রোমোজোমের গঠন ও বৈশিষ্ট্য। এই পর্যায়ে হচ্ছে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় মেটাফেজ পর্যায়ে, এবং সেন্টিমিয়ারের বিভাজন হয়, যেমন হচ্ছে সেন্টিমিয়ারের শেষের দিক সেন্টিমিয়ার বিভাজন শুরু হয় এবং মাইটোসিস পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুত হয়। তারপরে হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে নিউক্লিয়াসের পর্দা এবং নিউক্লিউলাসের বিলুপ্তি হয়। সো এই পর্যায়ে দ্যাটস মিন মেটাফেজ পর্যায়ে আমাদের যেই কোষের নিউক্লিয়াস থাকে এটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং ওর নিউক্লিয়াসের যে পর্দা থাকে বা মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, ওটাও হচ্ছে সম্পূর্ণরূপে এই পর্যায়ে এসে বিলুপ্ত হয়ে যায়, যার ফলে আমরা আর হচ্ছে নিউক্লিয়াসকে দেখতে পাই না। এবং এর পরবর্তী ধাপ যেটা অ্যানাফেজ পর্যায়, ওইখানে গিয়ে হচ্ছে আমাদের কোষই হচ্ছে দুই ভাগে ভাগ হওয়া শুরু করে। ওকে, সো এটাকে আমরা বলছি যে অ্যানাফেজ পর্যায়ে সেন্টিমিয়ারের বিভাজন অলরেডি হয়ে যায়, যার কারণে হচ্ছে সেন্টিমিয়ার দুই ভাগে বিভক্ত হয় এবং হচ্ছে দুই মেরুর দিকে যাত্রা শুরু করে। অপত্য ক্রোমোজোম তৈরি হয়। তার মানে একটা ক্রোমোজোম ভেঙে যে দুইটা নতুন ক্রোমোজোম তৈরি হয় তাদেরকে আমরা বলি যে অপত্য ক্রোমোজোম। ওকে, তারপরে হচ্ছে সেন্টিমিয়ারের আকৃতি পরিবর্তন হয়, যেহেতু হচ্ছে ক্রোমোজোম গুলো স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে দুই মেরুর দিকে কি হচ্ছে? যাত্রা শুরু করেছে। তার ফলে কি হবে? সেন্টিমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রোমোজোমের আকৃতি দেখতে পাই। কেউ ভি আকৃতির হয়, কেউ জে আকৃতির হয়, কেউ এল আকৃতির হয়, আবার কেউ কি আই আকৃতির হয়। সো ভি আকৃতির যে ক্রোমোজোমটা হচ্ছে আমরা লক্ষ্য করি ওইটা হচ্ছে মেটাসেন্ট্রিক। দ্যাটস মিন ওইটার সেন্টিমিয়ারটা একদম মাঝখানে থাকে। সাবমেটাসেন্ট্রিক যেটা হচ্ছে এল আকৃতির, ওইটা সেন্টিমিটারটা একটু দূরে সরে যায়, মাঝখান থেকে একটু একপাশে সরে যায়, যার কারণে ওইটা হচ্ছে আমরা যে আকৃতির দেখতে পাই। তারপরে হচ্ছে আসে এক্রোসেন্ট্রিক।
দ্যাটস মিন যেটাকে আমরা যে আকৃতির বলি, এটা মাঝখান থেকে অনেকটা বেশি হচ্ছে এক প্রান্তে সরে যায়। এবং সর্বশেষ যেটা হচ্ছে আমরা দেখতে পাই ওইটা হচ্ছে টেলোসেন্ট্রিক, দ্যাটস মিন আই আকৃতির। সো এটা হচ্ছে একদম টেলে চলে যায়, মানে একদম সাইডে চলে যায় সেন্টিমিটারটা, যার কারণে ওইটাকে আমরা আই আকৃতির দেখতে পাই। ওকে, সো এই পর্যায়ে হচ্ছে আমরা ক্রোমোজোমের বিভিন্ন বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য দেখতে পাই, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। স্পিন্ডল যন্ত্রের পরিবর্তন হয়, দ্যাটস মিন স্পিন্ডল যন্ত্রগুলো হচ্ছে এই পর্যায়ে এসে আবার বিলুপ্ত হওয়া শুরু করবে এবং ক্রোমোজোম গুলো হচ্ছে আবার আগের পর্যায়ে, তার মানে অদৃশ্য হয়ে সরু চিকন লম্বা হওয়া শুরু করে। এই পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ক্রোমোজোমের সঠিক বিভাজন হয় এবং মেরুতে সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করাই হচ্ছে এই পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, কারো কি কোনো কোশ্চেন আছে বলো তো? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? নিগার সুলতানা, মিমি, মিম, তারপর হচ্ছে সাফায়েত হোসেন, রিতা সিনহা। ওকে, রিনা মেবি হচ্ছে মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে। তারপরে হচ্ছে আমরা চলে যাই টেলোসেন্ট্রিক বা হচ্ছে টেলোফেজ পর্যায়ে। তো টেলোফেজ পর্যায়ে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমরা দেখতে পাই যে ক্রোমোজোমের আকার পরিবর্তন হয় এই পর্যায়ে। ক্রোমোজোম গুলো আবার সরু, লম্বা এবং চিকন হতে শুরু করে, অদৃশ্য হওয়া শুরু করে। দ্যাটস মিন নতুন আরেকটা কোষে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলা হওয়া উচিত ওই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ক্রোমোজোমের মধ্যে আবার চলে আসে, যার কারণে এই পর্যায়কে আমরা বলি যে প্রোফেজের বিপরীত পর্যায়। সো এখান থেকেও হচ্ছে একটা এমসিকিউ হচ্ছে, আমি আগেও বলেছি যে এখান থেকে একটা এমসিকিউ আছে যে প্রোফেজের বিপরীত পর্যায়ে হচ্ছে আমরা কোনটিকে বলি, তো ওইটা হবে টেলোফেজ। টেলোফেজ পর্যায়। ওকে, গুড। তারপরে হচ্ছে আমরা যেটা দেখতে পাই নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে নিউক্লিউলাসের গঠন হয় এই পর্যায়ে। সো নিউক্লিউলাসের মেমব্রেন গঠন হওয়ার মাধ্যমে নিউক্লিয়াস হচ্ছে সুস্পষ্টভাবে গঠন লাভ করে, যার ফলে হচ্ছে নতুন একটি কোষ তৈরি হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই কোষের হচ্ছে নিউক্লিয়াস গঠন হওয়া। সো ওই গুরুত্বপূর্ণ পর্যায়টা হচ্ছে টেলোফেজ পর্যায়ে হয়, যে পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াস আবার পুনর্গঠন হওয়া শুরু করে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাই যে স্পিন্ডল যন্ত্রের ধ্বংস হয়। তো যেহেতু হচ্ছে দুইটা নতুন কোষ তৈরি হবে এবং হচ্ছে ক্রোমোজোমের যে হচ্ছে বিপরীত দিকে যাত্রা শুরু করে, ওই যাত্রাটা সম্পূর্ণ হয়ে যায় এবং দুইটা কোষ হচ্ছে এবার আলাদা হয়ে যাবে। তো এখানে স্পিন্ডল যন্ত্রের কোনো কাজ নেই, যার কারণে স্পিন্ডল যন্ত্র তখন কাঠামো ভেঙে পড়ে এবং স্পিন্ডল তন্ত্র অদৃশ্য হয়ে যায়। তার মানে হচ্ছে নতুন কোষ তৈরি হওয়া শুরু করে এবং কোষ প্লেট গঠন করে। হ্যাঁ, মেহজাবিন সাদাত বলো, তোমার কোনো কোশ্চেন আছে কিনা? স্যার এটা তো এর আগের দিন করেছিলেন। হ্যাঁ, আমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসটাই হচ্ছে আমি আবার রিভিশন দিতেছি তোমাদের জন্য। ও আচ্ছা আচ্ছা। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে, কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তারপর আসে হচ্ছে কোষ প্লেটের গঠন। তো আমরা জানি যে হচ্ছে আহ, উদ্ভিদ কোষে কোষ প্লেট গঠিত হয়, আর প্রাণী কোষে কি সেল মেমব্রেন বা হচ্ছে কোষ পর্দা গঠিত হয়। ওকে, তো ও কোষ প্রাচীরটা হচ্ছে একটু ধীর মোটা হয়, যেটা হচ্ছে কোষ মেমব্রেন বা হচ্ছে সেল মেমব্রেন থেকে হচ্ছে একটু কঠিন বা হচ্ছে মজবুত হয়। ওকে, স্যার খুব ঝিল্লি এটা না? হ্যাঁ, কি বলতেছো বুঝি নাই। কোষ ঝিল্লি থেকে মোটা। হ্যাঁ, কোষ ঝিল্লি বা হচ্ছে কোষ মেমব্রেন যেটাই বলো আর কি। আর কোষ প্রাচীরটা হচ্ছে আমরা উদ্ভিদ কোষেই দেখি, আর কোষ ঝিল্লিটা হচ্ছে আমরা যেটা প্রাণী কোষে দেখতে পাই এবং উদ্ভিদ কোষেও থাকি কোষ ঝিল্লি ভিতরের লেয়ার। ওকে, তারপর হচ্ছে কোষ প্লেট গঠিত হয়, যেটা হচ্ছে পরবর্তীতে কোষ ওয়াল বা হচ্ছে সেল ওয়াল নামে পরিচিত হয়। ওইটা হচ্ছে অনেক ধীর এবং হচ্ছে মোটা হয়। তারপর হচ্ছে আমরা দেখতে পাই যে কোষ বিভাজন হয়। তো এই পর্যায়ে এসে কোষগুলো হচ্ছে বিভাজিত হয়ে দুইটা নতুন কোষ তৈরি করে ফেলে। তো এই ছিল হচ্ছে টেলোফেজ পর্যায়ের, যা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সর্বশেষ পর্যায়। এবং এই কোষ বিভাজন পর্যায়ের মাধ্যমেই হচ্ছে আমরা নতুন দুটি অপত্য কোষ হচ্ছে দেখতে পাই। ওকে, যদিও তারপরে হচ্ছে আরেকটা বিভাজন হয়, যেটাকে হচ্ছে সাইটোপ্লাজম গুলো বিভাজিত হয়। ওকে, এবার আসি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ দিক। সো আমরা হচ্ছে ইতিমধ্যে দেখে ফেলেছি যে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি কি আছে। যেমন হচ্ছে বৃদ্ধিতে সাহায্য করে মাইটোসিস কোষ বিভাজন, ক্ষতস্থান পুনর্নির্মাণ করে এবং হচ্ছে ক্ষতস্থান পূরণ করতে সাহায্য করে। আমাদের কোথাও কেটে গেলে বা হচ্ছে ছিঁড়ে গেলে আমরা হচ্ছে কি করি, কিছুদিন পর হচ্ছে ওইখানে নতুন কোষ তো জন্ম মাহেরা নেয় তো এবং মাহেরা তো মাহেরা তো মাহেরা। ওইখানে হচ্ছে নতুন কোষ তৈরি হয়। ওকে,
সো ওই কোষগুলো হচ্ছে আমরা এই কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে দেখতে পাই। ওকে, তারপরে হচ্ছে ক্ষতস্থান পুনর্নির্মাণ, অঙ্গজ প্রজনন হয় এই কোষ বিভাজনের মাধ্যমে। গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে এই কোষ বিভাজনের মাধ্যমে। জীবের জীবনী শক্তি রক্ষা করে এই কোষ বিভাজনের মাধ্যমে। সো এই কোষ বিভাজনটা হচ্ছে এবং হচ্ছে কোষ বিভাজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। ওকে, অঙ্গজ প্রজনন হয় এই কোষ বিভাজনের মাধ্যমে। যেমন নিম্ন শ্রেণীর যেই জীবগুলো থাকে ওদের হচ্ছে অঙ্গজ প্রজননের জন্য এই কোষ বিভাজন, দ্যাটস মিন মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতার বজায় রাখে। তার মানে হচ্ছে গুণগত বৈশিষ্ট্য এবং জীবের গুণগত বৈশিষ্ট্য সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য, কোষের সংখ্যা বৃদ্ধির জন্য এবং কোষের সংখ্যা ঠিক রাখার জন্য মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে জীবনী শক্তি রক্ষাতেও মাইটোসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে আসে স্যার কেউ সাউন্ড করতেছে। মেডিজি থেকে কে আছেন? ওআইডিটাকে হচ্ছে ব্লক করে দেন। জি ব্লক করে দেওয়া হয়েছে স্যার, আসবেন। অনিয়ন্ত্রিত মাইটোসিস ও ক্যান্সারে হচ্ছে আমাদের ক্যান্সার সৃষ্টিতে হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজন দায়ী। সো ফর এক্সাম্পল আমাদের হচ্ছে যে কোষ বিভাজন গুলো হয় ওইটা হচ্ছে নিয়ন্ত্রিত কোষ বিভাজন, যার ফলে হচ্ছে আমরা যেই দেহের বৃদ্ধি হোক বা হচ্ছে ক্ষতপূরণ হোক ওইটা হচ্ছে অবশ্যই একটা নিয়ন্ত্রিত হতে হবে, যার ফলে হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে যে অঙ্গটা বা হচ্ছে শরীরের যে অংশটাতে হচ্ছে ক্ষত তৈরি হয় ওইটা যাতে হচ্ছে ওই রকম ভাবেই থাকে। তার মানে হচ্ছে ওইটা যেন আহ বিকৃত না হয়ে যায়, ওই রকম কারণে হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনটা আমরা হচ্ছে অ্যালাউ করি না। তো এরকম যদি হয়ে যায় যে হচ্ছে কোষ বিভাজনটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার মানে হচ্ছে ওইখানে একটা টিউমার সেল তৈরি হয়, যার ফলে হচ্ছে আমরা পরবর্তীতে ওইটা আবার হচ্ছে ক্যান্সার হয়ে যায়, যেটা হচ্ছে খুবই মারাত্মক। ইভেন কি হচ্ছে যার ক্যান্সার হয় সে হচ্ছে মারাও যেতে পারে। সো অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে মানব শরীরের জন্য খুবই তোমার হচ্ছে ক্ষতিকারক বা হচ্ছে ক্ষতিকর। ওকে, সো ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। ক্যান্সারের প্রকারভেদ আমি হচ্ছে এখানে যুক্ত করেছি, যেমন হচ্ছে লিভার ক্যান্সার হতে পারে, ফুসফুস ক্যান্সার হতে পারে, মস্তিষ্ক, স্তন্য, ত্বক, কোলন বা জরায়ু, এই ধরনের অনেক ধরনের ক্যান্সার হতে পারে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণে। সো এটার হচ্ছে প্রাইমারি স্টেজ হচ্ছে একটা টিউমার তৈরি হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে, এবং পরবর্তীতে ওই টিউমার আরো বিভাজিত হয়ে আশেপাশে যে কোষগুলো থাকে ওইগুলোকেও হচ্ছে আক্রান্ত করে এবং পরবর্তীতে এটা একটা ক্যান্সারের রূপ ধারণ করে। সো এই ছিল হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের যে ক্লাসটা, ওইটা হচ্ছে আমরা আগের ক্লাসগুলোতে হচ্ছে কভার করেছি। সো এখন তোমরা হচ্ছে আমাকে জানাও যে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে আমাকে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো। 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করো। স্যার মাইক্রোফোন অফ ছিল। সো স্যার জীবের বেঁচে থাকার জন্য মাইটোসিস গুরুত্বপূর্ণ বেশি না মিওসিস? দুইটাই গুরুত্বপূর্ণ। তুমি হচ্ছে একটা ছাড়া আরেকটা তুমি বলতে পারবে না যে হচ্ছে গুরুত্বপূর্ণ, এদের অবস্থান ভেদে হচ্ছে দুইটাই গুরুত্বপূর্ণ। আমি একটু বুঝিয়ে বলি। ধরো তোমার হচ্ছে আচ্ছা কে মাইক্রোফোন আচ্ছা হ্যাঁ, তো তুমি হচ্ছে বৃদ্ধি হওয়া বা হচ্ছে কোনো কোনো প্রজাতির, যেমন হচ্ছে নিম্ন শ্রেণীর যে জীবগুলো থাকে ওদের প্রজননের জন্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। বাট তোমার একটা এরকম ভাবে চিন্তা করো যে হচ্ছে তুমি হচ্ছে জন্মগ্রহণ করেছো বাট হচ্ছে তোমার কোনো হচ্ছে বৃদ্ধি হয় নাই, তুমি যেমন জন্মগ্রহণ করেছো ওই রকমই আছো, তাহলে তো হচ্ছে তুমি বড় হবা না। পরবর্তীতে যে হচ্ছে তোমার যে সন্তান বা হচ্ছে পরবর্তী জেনারেশন তৈরি হবে ওইটাও হবে না। সো দ্যাটস মিন মাইটোসিস এখানে খুব গুরুত্বপূর্ণ। আর মিওসিসের মাধ্যমে হচ্ছে নেক্সট জেনারেশন তৈরি হওয়ার প্রসেস। সো ওইটা যদি মিউসিস না হয় তাহলে হচ্ছে নেক্সট জেনারেশনও তৈরি হবে না। সো দুইটাই হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, তুমি একটাকে বাদ দিয়ে আরেকটা হচ্ছে তুমি চালাতে পারবে না। যেমন ধরো তোমার বডিতে হচ্ছে মানে হার্ট বা হচ্ছে হৃৎপিণ্ড যেমন দরকার পুরো শরীরে হচ্ছে ব্লাড সার্কুলেশনের জন্য, ঠিক তেমন ভাবে হচ্ছে তোমার শরীরের ধরো কিডনিও তেমন দরকার। তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ ওইটা হচ্ছে মিন করে যে তোমার কোন রেসপেক্টে হচ্ছে তুমি বসতে চাইতেছো। যেমন তোমার যদি হচ্ছে কিডনি না থাকে তাহলেও তুমি বাঁচবে না, যদি হৃৎপিণ্ড না থাকে তাহলেও তুমি বাঁচবে না। তো ওইগুলো হচ্ছে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
যদি বলা হয় যে জন্মগ্রহণের পর তোমার হচ্ছে কোন কোষ বিভাজনটা খুব বেশি প্রয়োজনীয়, তখন হচ্ছে তুমি বলতে পারো যে মাইটোসিস। বাট জন্মগ্রহণ করার জন্য তাহলে মিয়োসিস দরকার। ইয়েস স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার আপনার কথাগুলো ডাবল করে আসতেছে। হ্যাঁ, এখন ডাবল আসবে না। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো আমাকে। ওকে, তাহলে হচ্ছে তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি চলে যাই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। সো মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যার মাধ্যমে হচ্ছে একটি মাতৃকোষ থেকে দুইটি কোষ এখানেও তৈরি হয়, কিন্তু ওই দুইটি কোষ আবার হচ্ছে তোমার দুইবার বিভাজিত হয়, যার কারণে হচ্ছে দুইটি থেকে আবার চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। সো এটা হচ্ছে এখানে বলা হয়েছে যে মিয়োসিস হলো কোষ বিভাজনের এমন একটি বিশেষ প্রক্রিয়া যেখানে একটি মাতৃকোষ দুইবার বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে, যার মধ্যে প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। এটি হ্রাসমূলক বিভাজন হিসাবে পরিচিত। দ্যাটস মিন মিয়োসিস হচ্ছে একটা হ্রাসমূলক বিভাজন, যেখানে হচ্ছে মাতৃকোষ থেকে যে অপত্য কোষগুলো তৈরি হয় ওদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। ওকে, ক্রোমোজোমটা হ্যাঁ 23 জোড়া। রিনা বলো। তোমার কথা বোঝা যাচ্ছে না। বলছি যে ক্রোমোজোম তো মানুষের 23, ওই যে 23 জোড়া। হ্যাঁ, শোনো, এখানে হচ্ছে একটা কনসেপ্ট বোঝার আছে যে হচ্ছে মানব দেহে 23 জোড়া বা হচ্ছে 46টি ক্রোমোজোম থাকে, যার মধ্যে 22 জোড়াকে বলা হয় অটোজোম আর এক জোড়া হচ্ছে জনন ক্রোমোজোম। তো এই হচ্ছে টোটাল 23 জোড়া ক্রোমোজোম। সো অটোজোমের মধ্যে হচ্ছে ওই যে অটোজোম গুলা থাকে, দ্যাটস মিন 22 জোড়া ক্রোমোজোম, ওই 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহ গঠনে সাহায্য করে। দ্যাটস মিন একটা ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম, সরি, একটা কোষের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহ গঠনে সাহায্য করে, আর যে এক জোড়া ক্রোমোজোম থাকে ওইটা হচ্ছে বৈশিষ্ট্য বহন করে। তার মানে ধরো তোমার হচ্ছে হাতের একটা কোষ বিভাজিত হয়ে তোমার হাতটা হচ্ছে আস্তে আস্তে কি হয়, আমরা ছোট থেকে বড় হই না? তো ওই বড় হওয়ার জন্য হচ্ছে যেই একটা কোষের ভিতরে 22 জোড়া ক্রোমোজোম থাকে ওইগুলা হচ্ছে অটোজোম, মানে হচ্ছে দেহ কোষে হচ্ছে থাকে। আর যেই একটা সিঙ্গেল জোড়া ক্রোমোজোম থাকে ওইটা হচ্ছে প্রজননে সাহায্য করে। দ্যাটস মিন ওই কোষটার বৈশিষ্ট্য বহন করে। তার মানে একটা কোষ থেকে যখন দুইটা আরেকটা কোষ তৈরি হয় তখন তো হচ্ছে ওই কোষটারও কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, তাই না? তো ওই বৈশিষ্ট্যটাই হচ্ছে যেই এক জোড়া ক্রোমোজোম থাকে ওইটা থেকে হয়, যেটাকে হচ্ছে আমরা জনন ক্রোমোজোম বলে থাকি। তো এই হচ্ছে ওভারঅল কোষে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। ইটস নট লাইক যে মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানব দেহে কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার এখানে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড বলতে কি বোঝাচ্ছে? ওকে, হ্যাপ্লয়েড আর হচ্ছে ডিপ্লয়েড, দুই ধরনের হচ্ছে আমরা কোষ দেখতে পাই। একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। যেটা হচ্ছে ডিপ্লয়েড কোষ ওইটা হচ্ছে একটি মাত্র একটি মাত্র সিঙ্গেল ক্রোমোজোম। তার মানে হচ্ছে মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম থাকে, ওইটাকে বলা হয় যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। আর যেটা হচ্ছে ডাবল, দ্যাটস মিন মাতৃকোষ যেটা, ওইটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। দ্যাটস মিন ওইটাতে ডাবল ক্রোমোজোম। ডিপ্লয়েড মানে হচ্ছে ডাবল, আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গেল বা হচ্ছে তুমি বলতে পারো যে হচ্ছে অর্ধেক। ওকে, সো মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম ওয়ালা যে কোষগুলা থাকবে ওইগুলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, আর মাতৃকোষ গুলোকে বলা হয় আমি ডিপ্লয়েড কোষ। তার মানে হচ্ছে হ্যাপ্লয়েডের ডাবল থাকবে। সো 2n দ্বারা হচ্ছে বোঝায় ডাবল ক্রোমোজোম, সংখ্যায় ডাবল, আর n মানে হচ্ছে সিঙ্গেল, সংখ্যায় সিঙ্গেল, n সংখ্যক ক্রোমোজোম থাকবে। ওকে, মিয়োসিস করলে হচ্ছে আমরা আরো আরো বেশি জানতে পারবো যে হচ্ছে কিভাবে হচ্ছে ওরা সিঙ্গেল হয়। আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া যেটা দেখেছি যে হচ্ছে একটা কোষের মধ্যে ক্রোমোজোম গুলা ভেঙে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হচ্ছে, বাট এইখানে হচ্ছে ওইরকম কিছু হয় না। সেকেন্ড বার যখন বিভাজনটা হয় তখন হচ্ছে মাইটোসিস, যে ক্রোমোজোম গুলো থাকে ওইটা হচ্ছে সমান ভাগে বন্টিত হয়, এখানে এখানে বন্টন হয় আর ওইখানে হচ্ছে ডিভাইড হয়। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যায়। সাদাত কি হচ্ছে বুঝতে পেরেছো নাকি আরেকটু বলবো? না স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমাকে
আমাদের হচ্ছে এই যে মিওসিস কোষ বিভাজনটা যেটা হচ্ছে স্লাইডে আছে ওইটা হচ্ছে আমাদের একটু পড়ে শোনাবে কে? কে পড়তে চাও? স্যার দেখা যাচ্ছে না। লিভ নিয়ে একটু জয়েন করো তো তাসফিয়া। স্যার কত পৃষ্ঠা সেটা একটু বলে দেন। স্লাইড কি দেখা যাচ্ছে না তোমার? জি না স্যার। স্যার আপনি কি লিভ নিয়ে জয়েন বলছিলেন আমি শুনতে পাই না। বলছি হচ্ছে আমাদের হচ্ছে একটু পড়ে শোনাও, কে শোনাতে চাও? আর রিনা যদি পড়তে চাও তাহলে পড়ো, স্লাইডে যা আছে। জি স্যার। স্যার প্রথম থেকে পড়বো। হ্যাঁ, প্রথম থেকে পড়ো। মিয়োসিস হলো কোষ বিভাজনের একটি বিশেষ প্রক্রিয়া যেখানে একটি মাতৃকোষ দুইবার বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড এন কোষ সৃষ্টি করে যার মধ্যে প্রতিটি কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। এটি হ্রাসমূলক বিভাজন হিসেবে পরিচিত। মিয়োসিসের প্রয়োজনীয়তা: ক্রোমোজোম সংখ্যা রক্ষা। মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে যা বৃদ্ধি ও অযৌন জননের জন্য অপরিহার্য। কিন্তু যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনে জাইগোট তৈরি হয় যাতে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ না হয়ে থাকে। মিয়োসিস এই দ্বিগুণ ক্রোমোজোম সংখ্যা এড়াতে সহায়তা করে। জিনগত বৈচিত্র্য: মিয়োসিসের মাধ্যমে ক্রোমোজোমের পুনর্বিন্যাস ঘটে যা জিনগত বৈচিত্র্য সৃষ্টি করে। এই বৈচিত্র্য প্রজাতির টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি জীবকে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ দেয়। ওকে, সো হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারি যে হচ্ছে ক্রোমোজোম কোষ বিভাজনটা হচ্ছে কিভাবে হয়। তোমরা হচ্ছে যখন আরো উপরের ক্লাসে উঠবে তখন হচ্ছে মিওসিস কোষ বিভাজন যেটা ওইটার যে হচ্ছে আরো কতগুলো পর্যায় থাকে যার মাধ্যমে হচ্ছে মিওসিস কোষ হচ্ছে সম্পূর্ণ হয়, মিওসিস 1 মিওসিস 2 এভাবে। ওইগুলো হচ্ছে তোমরা জানতে পারবে। ওকে, সো আমরা হচ্ছে এখানে তোমাদের বইয়ে যতটুকু আছে ততটুকু নিয়ে হচ্ছে আলোচনা করব। যেমন হচ্ছে ক্রোমোজোম সংখ্যা রক্ষা। তো ক্রোমোজোম সংখ্যা রক্ষার জন্য হচ্ছে মাইটোসিসের মাধ্যমে কোষ বিভাজন হয়। সো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা বলি যে হচ্ছে মাইটোসিসে কেন হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। ওকে, ফর এক্সাম্পল ধরো একটা হচ্ছে জীব যদি হচ্ছে তৈরি হতে চায় তাহলে হচ্ছে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে শুক্রাণু। তো এই দুইটা জিনিস যদি হচ্ছে এন সংখ্যক না হয় তাহলে এই দুইটা জিনিস মিলে যেই হচ্ছে নতুন কোষটা তৈরি হবে ওইটা হচ্ছে 2n হবে না। ফর এক্সাম্পল ধরো 2n এরকম যদি হয় তাহলে তো এটা হবে 4n, এটা তো হবে না। আমার লাগবে কত? যেটা হচ্ছে মাতৃকোষের ছিল ওই রকম সংখ্যক ক্রোমোজোম হচ্ছে আমার লাগবে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমার 2n সংখ্যক ক্রোমোজোম লাগবে। তো 2n সংখ্যক ক্রোমোজোমের জন্য আমার হচ্ছে হ্যাপ্লয়েড কোষ দুইটাকে নিয়ে জাইগোট ফর্ম করা লাগবে, যার ফলে হচ্ছে আমাদের যে জাইগোটটা তৈরি হবে দ্যাটস মিন নতুন কোষ যেটা তৈরি হবে ওইটা হচ্ছে ডিপ্লয়েড হবে এবং স্যার ওইটা থেকে স্ক্রিনটা একটু জুম করে। ওইখান থেকে হচ্ছে নতুন কোষ তৈরি হওয়া শুরু করবে। ওকে, আর আরেকটা জিনিস যেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কি? ধরো একজন ছেলে তার হচ্ছে বাবার কিছু বৈশিষ্ট্য পায়, তার মায়ের কিছু বৈশিষ্ট্য পায়, তার নানার বা হচ্ছে নানির দাদা দাদির কিছু বৈশিষ্ট্য পায়। কারো দেখা কারোর মতো হচ্ছে চোখ হয়, কারোর মতো চুল হয়, এটা হচ্ছে আমরা দেখি, তাই না? তো জি ওই স্যার। বৈচিত্র্যটা হচ্ছে বহন করে কে? জিনগত যে বৈচিত্র্য ওইটা হচ্ছে বহন DNA করে হ্যাঁ ডিএনএ। আর ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। এবং ক্রোমোজোম কোথায় থাকে? কোষে থাকে। ওকে, সো এই হচ্ছে আমাদের কোষের ইম্পর্টেন্ট এবং ওই কোষ বিভাজনটা মিওসিস কোষ বিভাজন যার মাধ্যমে হচ্ছে জিনগত বৈচিত্র্য এক জেনারেশন থেকে তার পরবর্তী জেনারেশনে স্থানান্তরিত হয়। ওকে, জি স্যার। এবার আসি হচ্ছে মিওসিসের দুইটি পর্যায়। সো এটা বেসিক্যালি দুইটি পর্যায় না, এটা হচ্ছে দুইটা ধাপ। এর মধ্যে হচ্ছে আবার অনেকগুলা স্টেপ থাকে। তো ওইটা হচ্ছে তোমরা উপরের ক্লাসে উঠলে পড়বা, হয়তোবা ইন্টারমিডিয়েটে গেলে হচ্ছে তোমরা পড়বে যে হচ্ছে মিওসিসের অনেকগুলো ধাপ থাকে। ওই যে যেটা হচ্ছে আমরা মাইটোসিসে পড়েছি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। তো এইখানেও হচ্ছে মিওসিসও সেম পর্যায়গুলো থাকে, যেমন হচ্ছে প্রোফেজ থাকে, মেটাফেজ থাকে, এনাফেজ থাকে, টেলোফেজ থাকে। তো এর আবার ধাপ অনুযায়ী প্রোফেজ 1 হয়, মানে হচ্ছে মিওসিস 1 এর জন্য প্রোফেজ 1 হয়, তারপরে হচ্ছে মেটাফেজ 1 হয়, এনাফেজ 1 হয়, টেলোফেজ 1 হয়। সিমিলারলি পরবর্তী ধাপে
মিওসিস টু জাইগোটিন ওইখানে গিয়ে হচ্ছে আবার জাইগোটিন লেপটেটিন মিওসিস টু হয়, আর সরি মিওসিস টু তে হচ্ছে গিয়ে আবার প্রোফেজ টু হয়, মেটাফেজ টু হয়, অ্যানাফেজ টু হয়, টেলোফেজ টু হয়। সো এগুলা হচ্ছে আবার পরবর্তীতে সংগঠিত হয়। তো ইন ডিটেলস আমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবে তোমরা কলেজ লেভেলে, তখন হচ্ছে স্যার আরো এটা আমরা ক্লাস 8 এ পাইছিলাম। ক্লাস 8 এ ছিল তোমাদের। জি স্যার। ওকে, তাহলে তো ভালো। ওকে, এখন হচ্ছে আমরা দেখি প্রথম মিউটিক বিভাজন এবং দ্বিতীয় মিউটিক। দেখো মিউসিস থেকে হচ্ছে মিউটিক হয়ে গেছে। তো মিউটিক বিভাজনটা হচ্ছে আমরা দেখি, বা মিউসিস বিভাজনটা হচ্ছে আমরা দেখি। ওকে, সো এটা হচ্ছে আমাদের কে পড়ে শোনাবে? রিনা তো হচ্ছে পড়েছো, তাসফিয়া পড়ে আমি শোনাও। পড়বো। হ্যাঁ, তাসফিয়া পড়ো। মিউসিসের দুটি পর্যায়। প্রথম মিউটিক বিভাজন। এই বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক চলে আসে। মাতৃকোষের ক্রোমোজোম দুটি হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে ভাগ হয়ে দুইটি কোষে বিভাজিত হয়। দ্বিতীয় মিউটিক বিভাজন। মাইটোসিসের মতো এ পর্যায়ে ক্রোমাটিড দুটি পৃথক হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তিত হয় না। ওকে, সো এখানে হচ্ছে প্রথম মিউটিকটাতে হচ্ছে আমরা দেখতে পাই যে হচ্ছে এই বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেকে চলে আসে, এবং দ্বিতীয় যে বিভাজনটা এটা হচ্ছে আবার দুইটি পৃথক হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তন হয় না। তো এই হচ্ছে দুইটা পর্যায়, যার মাধ্যমে হচ্ছে একটি কোষ থেকে কয়টা কোষ তৈরি হইতেছে ফাইনালি? 4টি। 4টি কোষ। ওকে, সো একটা কোষ থেকে হচ্ছে 4টা কোষ তৈরি হয়, যেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মিউটিক 1, দ্যাটস মিন M1 বলতে পারি আমরা। এটা হচ্ছে M1। সো দেখো M1 এ হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কত হয়ে গেছে? 2n ছিল, ওইখান থেকে কি হয়ে গেছে? এন্ড M। হয়ে গেছে। বাট পরবর্তী যে মিউটিকটা হয়, দ্যাটস মিন দ্বিতীয় মিউটিক বিভাজন বা মিউসিস বিভাজন, ওইখানে কি ছিল? M থেকে M ই ছিল না, এটা কি n/2 হয়ে গেছে? জি হয়েছে না। কি? না দ্যাটস স্যার। মিন প্রথম মিউটিক পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হলেও দ্বিতীয় মিউটিক পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা একই থাকে। সো এখান থেকে একটা সুন্দর কোশ্চেন আসে যে হচ্ছে কোন মিউটিক মিউসিসের কোন মিউটিক পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে? দ্বিতীয় মিউটিক। দ্বিতীয় মিউটিক পর্যায়ে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের মিউসিসের দুইটি পর্যায়। ওকে, এখন আসি তোমাদের হচ্ছে এখানে হচ্ছে তোমার বলো, এখানে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে হচ্ছে একটা কোশ্চেন থাকার কথা তোমাদের। স্যার এখানে দ্বিতীয়টা তো মাইটোসিসের মতনই হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়টা মাইটোসিসের মতোই। দ্বিতীয়টা টোটালি মাইটোসিস, কোষ বিভাজন। স্যার প্রথমটা হলো স্যার বিভাজন। মিউটিক আর মিউটিকের মধ্যে পার্থক্য কি? মিউটিক হচ্ছে মিউসিসের একটা দুইটা পর্যায় জাস্ট, এই কারণে হচ্ছে এটা নতুন একটা নাম দেওয়া হয়েছে মিউসিস। আর এই যে টোটাল দুইটাকে নিয়ে যেই কোষ বিভাজনটা হয় ওইটাকে বলে মিউসিস। সো মিউসিসের দুইটা পর্যায়কে আমরা মিউটিক বলতেছি। বুঝতে পারছো? স্যার ক্লাসিফিকেশন বলতে পারো। প্রথমটা কোনটা বুঝতে পারোনি? প্রথমটা হচ্ছে মিউটিক বিভাজন 1, দ্যাটস মিন মিউসিস 1। ওইখানে হচ্ছে কি হয়, এই বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। তার মানে ধরো মাতৃকোষে ক্রোমোজোম ছিল কতগুলা? 23 জোড়া, ঠিক না? 23 জোড়া, বা হচ্ছে আমরা যদি বলি 46টি ক্রোমোজোম ছিল। তো ওইখান থেকে প্রথম যে বিভাজনটা হবে তখন হচ্ছে এইখানে 23টা চলে যাবে, 23টি 46টা থেকে, কিন্তু 23 জোড়া বাদ দাও, টোটাল 46টা থাকে একটু আছে। আর এইখানে চলে যাবে হচ্ছে 23টি। ওকে, তো এই যে 23টি ক্রোমোজোম গেছে না, এইখানে যদি হচ্ছে ভিজিয়ে রাখছি 2n থাকে, তাহলে এইখানে হয়ে যাবে হচ্ছে n। বুঝতে পারছো? তো এইখানে ক্রোমোজোম সংখ্যাটা কমে যায়, এই কারণে হচ্ছে আমরা এটাকে বলতেছি যে হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কিন্তু এইখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এটা কি হচ্ছে তোমরা খেয়াল করেছো? হোমোলোগাস ক্রোমোজোম কি? হ্যাঁ স্যার, হোমো মানে একই আর লোগাস মানে লোকেশন মানে। রিনা কি হচ্ছে তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়েছো? আপনার কথাগুলো ডাবল ডাবল আসতেছে।
এখন বলো, এখন সিঙ্গেল ভাবেই যাবে। কোশ্চেন কি, আমার অ্যান্সার কি বুঝতে পেরেছো? না স্যার, আবার জিজ্ঞেস করেন। মিউসিস এক কি বুঝতে পেরেছো? যে হচ্ছে কিভাবে, কেন এটাকে রাসমূলক বিভাজন বলতেছি আমরা? জি স্যার। কারণ হচ্ছে এখানে কি কি বুঝি নাই। আচ্ছা, হোমোলোগাস নিয়ে হচ্ছে এখন বলবো। আমি ঠিক করেছিলাম যে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম কি। হোমোলোগাস হচ্ছে এমন একটি ক্রোমোজোম যা একে অপরের সদৃশ্য ক্রোমোজোম। ওকে, একে অপরের সদৃশ্য। তার মানে আমাদের যে হচ্ছে বলতেছি যে হচ্ছে আমরা মানব শরীরে হচ্ছে কত জোড়া, 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে দেখো 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমরা যদি দেখি 23 জোড়া, তার মধ্যে হচ্ছে 22 জোড়ায় আমরা কি বলতেছি, 22 জোড়া থাকে কি অটোজোম। হ্যাঁ, অটোজোম বা অটোজোমাল ক্রোমোজোম। আর যে এক জোড়া থাকে, এক জোড়া, ওইটা হচ্ছে প্রজনন ক্রোমোজোম। ওকে, তো এই হচ্ছে টোটাল থাকে হচ্ছে 23 জোড়া। তো 23 জোড়ার মধ্যে দেখো, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এই ক্রোমোজোম গুলোকে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এক্স ক্রোমোজোম, আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। ওকে, সো এক্স ক্রোমোজোম আর ওয়াই ক্রোমোজোমের মধ্যে হচ্ছে এক্স যে ক্রোমোজোম গুলা থাকে, ওকে, এগুলা হচ্ছে যেই তুমি বলতে পারো যে হচ্ছে কোনো হচ্ছে যদি ফিমেল নতুন জেনারেশন তৈরি হয় তখন হচ্ছে এক্স ক্রোমোজোম হচ্ছে তার জন্য রেসপন্সিবল, আর ওয়াই ক্রোমোজোম হচ্ছে মেল যে হচ্ছে নেক্সট জেনারেশন তৈরি হবে তার জন্য হচ্ছে রেসপন্সিবল। সো এক্স ক্রোমোজোম গুলা হচ্ছে পুরোপুরি হোমোলোগাস, আর ওয়াই ক্রোমোজোম গুলা হচ্ছে হোমোলোগাস না। ওইটা হচ্ছে, এটা নিয়ে হচ্ছে অনেক বেশি পড়ালেখা করার আছে বিষয়, যেটা হচ্ছে তোমাদের এখন হয়তো দরকার নেই। যদি তোমরা কোনো ক্লাসে হচ্ছে সময় পাই বা জানতে চাও, তাহলে হচ্ছে আমি ওইটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তখন হচ্ছে আমরা দেখতে পাই যে হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম, দ্যাটস মিন এদেরকে আমরা বলি যে হোমোলোগাস। ওকে, আর এক্স ওয়াই ক্রোমোজোম যদি হয় ওইটাকে আমরা বলি যে হোমোলোগাস না, দ্যাটস মিন হেটারোলোগাস বলতে পারি আমরা। ওকে, হোমোলোগাস না। যেহেতু হচ্ছে এই দুইটা ক্রোমোজোম কি দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে দুইটা দুই রকম। সো একই ধরনের ক্রোমোজোম জোড়াকে আমরা বলি হোমোলোগাস। ওকে, হোমোলোগাস সম্পর্কে কি আইডিয়া ক্লিয়ার হয়েছে, বা হচ্ছে কোনো আইডিয়া পেয়েছো তোমরা হোমোলোগাস কি? আরো সহজভাবে যদি বলি, ক্রোমোজোম গুলা হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। তো ওই জোড়াটা যদি ক্রোমোজোমের একই হয়, দ্যাটস মিন দুইটাই যদি এক্স এক্স হয়, তাহলে ওইটাকে আমরা বলি হোমোলোগাস। আর যদি দুইটা দুই রকম হয় তখন হচ্ছে এটাকে আমরা বলি হেটারোলোগাস বা হচ্ছে হোমোলোগাস নয়। ওকে, জি স্যার। সো হোমোলোগাস ক্রোমোজোম গুলাই কিন্তু হচ্ছে ভাগ হয় এবং হচ্ছে নতুন কোষে যায়। আর হেটারোলোগাস গুলা জাস্ট একটা ভাগ হয়ে ওইটা হচ্ছে একটাই যায়, হয় এক্স যাবে না হলে হচ্ছে ওয়াই যাবে। সো ওই এক্স আর ওয়াই ওই দুইটাই হচ্ছে ডিপেন্ড করবে যে হচ্ছে নতুন যে সন্তান হবে সে কি ছেলে হবে নাকি হচ্ছে মেয়ে হবে। ওইটার হচ্ছে নিয়ে আরো অনেক জিন, যেই হচ্ছে তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় বা হচ্ছে জিন তত্ত্ব নামে হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে হচ্ছে একটা চ্যাপ্টার পাবে, যেটা হচ্ছে তোমাদের আরো ইন ডিটেলস হচ্ছে সাদাত হচ্ছে একটু স্যার, এটা আরো আমাদের দ্বাদশ অধ্যায় নিয়েও আলোচনা করা আছে এটা নিয়ে। হ্যাঁ, ওইটা নিয়ে হচ্ছে তোমাদের দ্বাদশ অধ্যায়ে আলোচনা করা আছে। যদি আমি ওই চ্যাপ্টারটা পড়াই তাহলে হচ্ছে ওইটা আমি কভার করব। ওকে, তো এখানে আর কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। তারপরে চলে যাই যে হচ্ছে আমরা মিউসিসের গুরুত্ব। সো এটা হচ্ছে আমাকে একজন পড়ে শোনাও আমাদের সবাইকে। কে পড়ে শোনাবে? তাসফিয়া পড়েছো, রিনাও পড়েছো, আর নতুন কেউ? আনিকা কি হচ্ছে আমার কথা শুনতে পাচ্ছ? আমি পড়বো। হ্যাঁ, আনিকা পড়ো। মিয়োসিসের গুরুত্ব। জীবের জিনগত বৈশিষ্ট্য।
মিওসিসের মাধ্যমে প্রাপ্ত কোষগুলোর মধ্যে ক্রোমোজোমের পূর্ণ বিন্যাস হয়, যা বংশধরদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে। এই বৈচিত্র্য পরবর্তীতে প্রজাতির টিকে থাকায় সম্ভাবনা বৃদ্ধি করে। প্রজাতির টিকে থাকা পরবর্তীতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া ক্ষমতা একমাত্র সেই প্রজাতির সদস্যদের থাকে যারা জিনগতভাবে বৈচিত্র্যময়। তাই মিওসিস প্রজাতিদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করে এবং তাদের টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়। অন্য উদাহরণ, কিছু উদ্ভিদ এবং প্রাণীতে মিওসিসের মধ্যে নতুন প্রজাতির উৎপত্তি ঘটে, যেমন ব্যাঙের প্রজাতি জেনোপাস ট্রপিক্যালিস থেকে জেনোপাস ব্রেভিস প্রজাতির উৎপত্তি। আচ্ছা, তো এই পর্যায়ে হচ্ছে আমরা দেখেছি যে হচ্ছে মিউসিসের গুরুত্ব। ওকে, তো মিউসিস কোষ বিভাজনের ফলে হচ্ছে আমরা কি দেখতে পাই, যে মানব শরীরের যে কথা যদি আমরা চিন্তা করি, যে মানব দেহে হচ্ছে কি ধরনের বৈচিত্র্য আমরা দেখতে পাই। তো আমরা হচ্ছে অবশ্যই দেখেছি যে হচ্ছে কারো কারো চোখ কি ব্রাউন কালারের হয়, তোমরা কি লক্ষ্য করেছো? জি স্যার। বিড়ালের মতো দেখা যায় না চোখগুলা? কারো হচ্ছে অনেক কালো চোখ হয়, তারপর কারো হচ্ছে চুল কোঁকড়ানো হয়, আবার কারো হচ্ছে চুল সোজা হয়। ওকে, কেউ সাদা হয়, ফর্সা হয়, কেউ কালো হয়, কেউ লম্বা হয় বা চিকন হয়, কেউ হচ্ছে মোটা হয়, খাটো হয়। তো এই ধরনের যে ভেরিয়েশন গুলা, কেউ হচ্ছে দাদার মতো হয়, কেউ আবার নানার মতো হয়, কেউ বাবার মতো হয়। তো এই যে যত ধরনের বৈচিত্র্য, যত ধরনের বৈশিষ্ট্য আছে, সবগুলো হচ্ছে জন্য দায়ী কোন কোষ বিভাজন? মিওসিসের বিভাজন। কোষ বিভাজন, যার মাধ্যমে হচ্ছে বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হচ্ছে স্থানান্তরিত হচ্ছে। নিয়ে যায়। ওকে, হ্যাঁ। সো জীবের টিকে থাকার জন্য হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখো, যদি হচ্ছে নতুন প্রজন্ম তৈরি না হতো, ওকে, ধরো হচ্ছে মানুষ যে হচ্ছে নিজের সন্তান সন্ততি রেখে যায়, যদি হচ্ছে তৈরি না হতো, তাহলে হচ্ছে কি হতো, একটা সময় পরে হচ্ছে কি মানব জাতি তোমার হচ্ছে বিলীন হয়ে যেত না, তাই না? সো এই যে যে এই বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য হচ্ছে মিওসিস কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আসে হচ্ছে অন্যান্য উদাহরণ, যেমন হচ্ছে এখানে একটা উদাহরণ দিয়েছে যে হচ্ছে জেনোফাস লিভিসিস, দ্যাটস মিন এটা হচ্ছে এক ধরনের প্রজাতির ব্যাঙ, যার মাধ্যমে হচ্ছে ব্যাঙের প্রজাতি হয়, যেমন হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে নতুন প্রজাতি উৎপত্তি করে। নট অনলি যে হচ্ছে এই ব্যাঙের প্রজাতি হয়, মানুষ থেকে শুরু করে যত ধরনের প্রাণী আছে, কিছু নিম্ন শ্রেণীর প্রাণী ছাড়া বা হচ্ছে জীব ছাড়া প্রায় সবারই হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে হয়। আর কিছু নিম্ন শ্রেণীর প্রাণীতে কোন কোষ বিভাজন হয় এটা তো তোমরা জানো অলরেডি, এমাইটোসিস বা হচ্ছে মাইটোসিস। ওকে, সো এই হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। আচ্ছা ভাইয়া, ছোট ব্যাং থেকে বড় ব্যাংটা হয়েছে না বড়টা থেকে ছোটটা? অবশ্যই বড়টা থেকে ছোটটা। ওকে, আচ্ছা, ব্যাঙের ছানা দেখছো তোমরা কখনো? জি স্যার, ব্যাঙ্গাসি। ব্যাঙ্গাচি বলে, জি হ্যাঁ, স্যার। ব্যাঙ্গাচি। এইখানে হচ্ছে তোমাদের স্লাইডে তোমাদের অনুশীলনীর যে কোশ্চেন গুলো আছে, সংক্ষিপ্ত, রচনামূলক, সিকি, ওইগুলো হচ্ছে কিভাবে লিখতে হবে ওইটার হচ্ছে একটু ধারণা দেওয়া হয়েছে। ওইটা হচ্ছে তোমরা পরবর্তীতে জানবে। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো এই চ্যাপ্টারে। কোশ্চেন আছে কারো কোনো? আচ্ছা ভাইয়া, মিউটেশন বলতে কি বোঝায়? মিউটেশন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, মিউটেশন বলতে বোঝাই যে হচ্ছে যখন হচ্ছে একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হয়, ওকে, তার মধ্যে হচ্ছে কিছু ক্রোমোজোম থাকে, তাই না, যেগুলা হচ্ছে তার কোষের বৈশিষ্ট্য রক্ষা করে। এটা হইতে পারে এক্স এক্স, এক্স ওয়াই, যাই হোক, এটা হচ্ছে কোষের বৈশিষ্ট্য রক্ষা করে। ওকে, তো যখন হচ্ছে একটা মিউটেন্ট কোষ তৈরি হয়, দ্যাটস মিন মিউটেশনের ফলে একটা মিউটেন্ট কোষ তৈরি হয়। তো মিউটেন্ট কোষটা কি ওইটা সম্পর্কে আমাদের জানতে হবে। নর্মাল বৈশিষ্ট্য থেকে একটু আলাদা যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে মানুষ বা হচ্ছে কোনো জীব তার ধরো ডেইলি অ্যাক্টিভিটিস থেকে গেইন করে, ওই অনুযায়ী হচ্ছে কোষের পরিবর্তন হওয়াকে মিউটেশন বলে। যেমন ধরো
তোমরা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট কথা হয়তো শুনছো যে হচ্ছে মানুষের পূর্বপুরুষ কে ছিল, বানর ছিল। যদিও এটা পরে ভুল প্রমাণিত করছে অনেকেই, বাট এটাকে হচ্ছে বলা হতো যে ডারউইনের একটা খুব পাওয়ারফুল তখনকার মতবাদ ছিল, ডারউইনের মতবাদ। ওই মতবাদ অনুযায়ী বলছে যে আমরা যদি হচ্ছে কোনো কিছু করতে চাই, ফর এক্সাম্পল ধরো আহ যদি হচ্ছে আমাদের এটার একটা এক্সাম্পল দিছে যে হচ্ছে ঘোড়ার পায়ের একটা এক্সাম্পল দিছে যে হচ্ছে যদি ঘোড়ার পা হচ্ছে পায়ের হচ্ছে একটা আঙ্গুল থাকে যেটা হচ্ছে কখনো ব্যবহার করে না, যার ফলে এইটা এক সময় পরে মিউটেন্ট হতে হতে এটা একটু বিলুপ্ত হয়ে যায়, তার মানে ওই বৈশিষ্ট্যটা হচ্ছে ওই কোষগুলো থেকে সরে যায়। সিমিলারলি এরকম একটা উদাহরণও হচ্ছে বলেছিল যে হচ্ছে মানুষের যে লেজ ছিল ওইটা হচ্ছে মানুষ ব্যবহার না করতে করতে এক সময় এটা বিলুপ্ত হয়ে যায়, বাট ওইটা কিন্তু কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে ওইটা হচ্ছে এখনো কেউ প্রুফ করতে পারেনি আর কি। জাস্ট স্যার, ওইটা হচ্ছে কথাটা আবার বলেন তো। মানুষের যে হচ্ছে বলা হতো না যে হচ্ছে মানুষের পূর্বপুরুষ ছিল হচ্ছে বানর, এবং একটা সময় পর বানরের যে লেজ ছিল কিছু প্রজাতির বানরে হচ্ছে ওই লেজটা ব্যবহার না করার ফলে ওই লেজটা আস্তে আস্তে হচ্ছে ওই কোষগুলো মিউটেন্ট হয়ে ওই লেজটা হচ্ছে বিলুপ্ত হয়ে যায় মানব শরীর থেকে, যার ফলে হচ্ছে মানুষের তৈরি হয়। তো ওইটা কতটুকু সত্য ওইটা হচ্ছে এখনো সায়েন্টিস্টরা প্রুফ করতে পারেনি। ওকে, বাট হচ্ছে ওইরকম একটা মতবাদ এখনো পর্যন্ত আছে, আমরা হচ্ছে জানি। তো ওই ধরনের জিনিসকে বলা হয় মিউটেন্ট। সো মিউটেশন দুই ধরনের হতে পারে, খারাপও হতে পারে, ভালোও হতে পারে। তো মিউটেন্ট হয়ে যদি হচ্ছে তুমি কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় তোমার শরীরের কোষগুলো, তাহলে ওইটা হচ্ছে একটা গুড মিউটেশনের রেজাল্ট। আবার যদি এরকম হয় যে হচ্ছে মিউটেন্ট হয়ে তোমার কোষগুলো এমন হয়ে গেছে যে হচ্ছে তুমি ক্যান্সার হয়ে গেছে তোমার, বা হচ্ছে অন্য কোনো জটিল কমপ্লেক্স কোনো ডিজিজ হয়েছে, তখন ওইটা আবার কিন্তু খারাপ মিউটেশনের রেজাল্ট। দ্যাটস মিন মিউটেশন মিনস সোজা কথা জেনেটিক্যাল পরিবর্তনকে মিউটেশন বলে। ওকে, যে কোশ্চেন গুলো জি চলে। ভাইয়া। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। চ্যাপ্টারের বাইরেও কোশ্চেন করতে পারো তোমরা চাইলে, বায়োলজি রিলেটেড। আচ্ছা ভাইয়া, আপনি যে লেজের কথা বললেন, এটা কি মানে এটাকে কি নটোকট বলে? এটা এখন হচ্ছে মানব শরীরে ওইটাকে কক্কাস বলা হয়, ওইটা যে হচ্ছে যে অংশটা হচ্ছে এখন পর্যন্ত আছে হিউম্যান বডিতে, কক্কাস বলা হয় এটা। যদি হচ্ছে তুমি হিউম্যান স্কেলিটাল দেখো তখন হচ্ছে দেখতে পাবে হচ্ছে তোমার এটা হচ্ছে শ্রোণী চক্রের জায়গায়, দ্যাটস মিন হিপ বোনের কাছাকাছি জায়গায় হচ্ছে একটা লেজের মতো অংশ এখনো আছে মানব হিউম্যান যে হচ্ছে স্কেলিটাল থাকে, বা হচ্ছে এটাকে তুমি বলতে পারো যে হচ্ছে মানুষের যে হচ্ছে হাড়ের যে বিন্যাসটা থাকে ওইখানে। জি স্যার। আচ্ছা আর ভাইয়া, কারো তাহলে নটোকটটা কি? নটোকর্ড হচ্ছে দুই ধরনের হচ্ছে, আচ্ছা স্পাইনাল কর্ড নামে শুনছো? জি ভাইয়া। স্পাইনাল কর্ড কি বলতো? ভাইয়া, মেরুদণ্ড থেকে শুরু করে যেই আমরা কঙ্কালটা দেখতে পাই। মেরুদণ্ড, হ্যাঁ স্পাইনাল কর্ড মানে হচ্ছে সোজা সাপটা কথা আমি বলি যে মেরুদণ্ড। ওকে, বাট মেরুদণ্ড যাদের থাকে না তাদের কি থাকে এটা কি জানো? বা ধরো হচ্ছে ওই যে ব্যাঙ্গাচির কথা আমরা বলছি না, ব্যাঙ্গাচি, ওইটা যখন হচ্ছে ব্যাঙ্গাচি অবস্থায় থাকে তখন ওর মধ্যে থাকে হচ্ছে নোটু কর্ড। দ্যাটস মিন স্পাইনাল কর্ডের প্রিভিয়াস ভার্সন অফ কর্ড, দ্যাটস ওইটাকে বলতেছি আমরা হচ্ছে নোটু কর্ড, যেটা হচ্ছে অনেক নমনীয় হয়। ওকে, সো নমনীয় দণ্ডাকার যে হচ্ছে মেরুদণ্ড থাকে ওইটাও কাইন্ড অফ মেরুদণ্ড, ওইটাকে আমরা বলি নোটু কর্ড। ওইটা হচ্ছে মেসোডার্মাল কোষ থেকে উৎপত্তি। সো তুমি বলতে পারো নোটু কর্ড মানে হচ্ছে কাইন্ড অফ মেরুদণ্ড যেটা হচ্ছে অনেক নমনীয় এবং কি দণ্ডাকার হয়, যেটা হচ্ছে ভ্রূণে থাকে। তো মানব শরীরে একটা টাইমে হচ্ছে নোটু কর্ড থাকে যখন হচ্ছে মানব শরীর আস্তে আস্তে হচ্ছে ভ্রূণ থেকে তোমার হচ্ছে প্রাপ্ত হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায় ভ্রূণটা যখন, মানে হচ্ছে ধরো পৃথিবীতে যখন চলে আসে তখন ওইখানে হচ্ছে নোটোকর্ডের জায়গায় মেরুদণ্ড রিপ্লেস হয়ে যায়। দ্যাটস মিন নোটোকর্ডটা শক্ত হয়ে মেরুদণ্ড হয়ে যায়, আর তার আগের ভার্সনটাকে বলতেছে হচ্ছে নোটোকর্ড।
অনেকে কি বুঝতে পেরেছো নাকি আরেকটু বলবো? জি ভাইয়া, বুঝেছি। স্পাইনাল কর্ডকে আমরা বলি যে মেরুর রজ্জ, আর নোটুকর্ড তো হচ্ছে নোটুকর্ড, যেটাকে হচ্ছে নোটুকর্ডই বলে বেসিক্যালি এটা। আর কারো কোনো কোশ্চেন? স্যার রিনা সিনহা আপনাকে চ্যাটে একটা প্রশ্ন করছে। বুঝি নাই, আবার বলো। বা তোমরা ইয়াতে এই যে কমেন্ট সেকশনে হচ্ছে জিজ্ঞাসা করতে পারো। অর্গানেলস, অর্গানেলস মানে হচ্ছে অঙ্গাণু। রিনা হচ্ছে বলেছো অর্গানেলস মানে কি? যদি হিউম্যান বডি অর্গানেলস Yes, হয় না, sir. এটা হচ্ছে অঙ্গাণু, হচ্ছে অঙ্গাণু মিন করে। হইতে পারে কিডনি, হইতে পারে হৃৎপিণ্ড, হইতে পারে তারপরে হচ্ছে পিত্তথলি, হইতে পারে ফুসফুস, হইতে পারে। সেভারাল টাইপ অফ অর্গানেলস আছে হিউম্যান বডিতে। আচ্ছা, কে যেন একটা কোশ্চেন করতে চেয়েছিল, এটা একটু বলো, কমেন্ট সেকশনে করো যদি বুঝতে না পারো। আমি তোমাদের সব ধরনের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। জাস্ট হচ্ছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বায়োলজি রিলেটেড করতে পারো। জি ভাইয়া। ওকে, সো প্রথম এমসিকিউ তোমাদের যে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়? এর অ্যান্সার কি হবে? ভাইয়া মেটাফেজ। ওকে, ইয়ে বলছে যে হচ্ছে মেটাফেজ। বাকিদের প্রোমেটাফেজ। সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে জানাও, জি স্যার, মেটাফেজ। দেখি কারটা হচ্ছে রাইট হয়। ওকে, সো অনেকেই বলছে যে হচ্ছে মেটাফেজ, তাহলে হচ্ছে মেটাফেজ। ওকে, তো বিষুবীয় অঞ্চল আমরা হচ্ছে আগেও দেখছি যে হচ্ছে মেটাফেজ পর্যায়ে হচ্ছে ক্রোমোজোম গুলো পিন্ডতন্ত্রের বিষুবীয় অঞ্চলে হচ্ছে বিন্যস্ত থাকে। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? এটা বি, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। বাকিদের কি অ্যান্সার? জি স্যার, এটাই স্যার, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ওকে, তাইলে হচ্ছে এটার অ্যান্সার হবে বি, দ্যাটস মিন ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ওকে, তারপরে হচ্ছে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিওলাস অদৃশ্য হয়? এটার অ্যান্সার কি হবে? ভাইয়া মেটাফেজ। টেলোফেজ বাকিদের? স্যার। মেটাফেজ। নিউক্লিওলাস অদৃশ্য হওয়া শুরু করে বা অদৃশ্য হয় কোন পর্যায়ে? এটার অ্যান্সার কি প্রোফেজ হবে? স্যার। প্রোফেজ। প্রোফেজ, ইয়েস, প্রোফেজ। প্রোফেজ। ওকে, তো এটার অ্যান্সার হবে প্রোফেজ। আচ্ছা ভাইয়া, শুরু হয় তো প্রোফেজে না? হ্যাঁ, ওইটাই হচ্ছে মিন করতেছে যে হচ্ছে কোন পর্যায়ে নিউক্লিওলাস অদৃশ্য হয়। আচ্ছা, এখানে বলি নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, তিনটা জিনিস আছে। উলাসটা হচ্ছে প্রোফেজে হয়, মেটাফেজ পর্যায়ে এসে যেটা বলতেছিলে তোমরা, এটা হচ্ছে নিউক্লিয়াসটাই সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। বুঝতে পেরেছো? জি স্যার। মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কতটি থাকে? 46টি। 46। তো সঠিক 23 জোড়া। উত্তর হচ্ছে 46 বা 23 জোড়া। ওকে, তারপরের কোশ্চেনে যাই। এইটার অ্যান্সার কি হবে? নিচের কোনটি মাইটোসিস ও মিওসিসের সাধারণ বৈশিষ্ট্য? যেটা হচ্ছে মাইটোসিসও হয় মিওসিসও হয়, কোনটা হয়? শুধু প্রাণীকোষের বৈশিষ্ট্য। শুধু প্রাণী কোষে ঘটে না, দুইটাতেই হয়, মাইটোসিস মিওসিস দুইটাতেই হয়। ভাইয়া সাইটো নিউক্লিয়াস সাইটোকাইনেসিস। বিভাগ এইটাই স্যার। সাইটোকাইনেসিস মানে কি জানো? সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের গঠন ঘটে। সাইটোপ্লাজমের সাইটোপ্লাজমের বিভাজন। Yes.
দ্যাটস জি মিন স্যার। সাইটোকাইনেস দুটাতেই হতে হবে। তো যদি সাইটোপ্লাজম বিভাজিত না হয় তাহলে তো নতুন কোষ গঠন হবে না। দ্যাটস মিন সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন হয়, দুইটাতেই হয়। তাহলে ডি নাম্বারটা নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। দুইটাতেই সাধারণ বৈশিষ্ট্য কোনটা এটাই তো বলছে যে সাধারণ বৈশিষ্ট্য কোনটি, দ্যাটস মিন সাইটোকাইনেসিস। জি স্যার। বুঝতে পারোনি? কে জানি হচ্ছে জিজ্ঞাসা করছিল, এখানে বলছে সাধারণ বৈশিষ্ট্য কোনটি। সাধারণ বৈশিষ্ট্য হবে সাইটোকাইনেসিস। ওকে, তারপরে আসি আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন। উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস কি ঘটিত হয়? সাইটোকাইনেসিসে কি ঘটিত হয়? সাইটোকাইনেসিসের সেল প্লেট, সেল প্লেট। কে বলছে সেল সেল প্লেট। প্লেট? আমি স্যার। নাম বলো। ভূমিকা সিনহা। ওকে, ভূমিকা বলছে যে হচ্ছে সেল, ইয়েস, সেল প্লেট বা হচ্ছে কোষ প্রাচীর ঘটিত হয়। বাংলা অর্থ হচ্ছে কোষ স্যার প্রাচীর। প্রশ্নগুলো আর একটু জুম করে দিয়েন। ওকে, আচ্ছা, জুম করতেছি আমি। এবার ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরের কোশ্চেনে যাই আমরা। নাম্বার 7, ক্রোমোজোমের যে অংশে স্পিন্ডলতন্ত্র যুক্ত হয় তাকে কি বলি? স্যার। হ্যাঁ, কি হবে? কাই সেন্ট্রোমিয়ার। কাইনেটোকোর বলা হয়। সো কাইনেটোকোর আবার কোথায় থাকে? সেন্টিমিয়ারে থাকে। তো সেন্টিমিয়ারের, দেখো এইটা বুঝো যে সেন্টিমিয়ারে যুক্ত হয় আমরা পড়ছি, বাট সেন্টিমিয়ারের যে জায়গায় যুক্ত হয় তাকে আমরা বলতেছি কি কি? কাইনেটোকোর। এটা যে সেন্টিমিয়ারের বা সেন্টোমিয়ারের যে জায়গায় বা যে স্থানে স্পিন্ডল তন্ত্র যুক্ত হয় সেই স্থানকে আমরা বলতেছি যে কি? কাইনেটোকোর। ওকে, তারপরে আসি হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন, নাম্বার 8। এটার অ্যান্সার কে জানো? নিজের কোনটি ক্যান্সার সৃষ্টির কারণ নয়? পর্যাপ্ত পানি পান করা। আচ্ছা, এটা একদম সহজ হয়ে গেছে। সি নাম্বার। পর্যাপ্ত পানি পান করা হচ্ছে ক্যান্সার সৃষ্টির কারণ নয়। অবশ্যই তোমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করো? জি স্যার। ওকে, গুড। ওকে, তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 9। মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে পার্থক্য কি? এটার অ্যান্সার কি হবে? মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে পার্থক্য কি? স্যার প্রথমটা হবে। এক এ বাকিরা হোমোলোগাস বাকিদের কি অ্যান্সার? জি স্যার। ইয়ে স্যার, ইয়ে। 1 নাম্বার। ওকে, সো আমরা হচ্ছে 1 নাম্বার অ্যান্সার ঠিক, যে হচ্ছে মিওসিস 1 এর হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়। আমরা দেখছি যে হচ্ছে মিওসিস 1 এর 2n থেকে n হয়, তার মানে পৃথক হয়ে গেছে। ওকে, যে এক্সেস ক্রোমোজোম গুলো ছিল তার মধ্যে এই যে একটা এক্স এখানে গেছে আর একটা এক্স ওইখানে গেছে। ওকে, সো এইটা হচ্ছে 1 নাম্বার, যে মিওসিস 1 এ হোমোলোগাস ক্রোমোজোম পৃথক হয়। ওকে, তারপরের কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, নাম্বার 10। এটার অ্যান্সার কি হবে? ভি বা এল আকৃতি। বাকিদের অ্যান্সার কি হবে? জি স্যার, বি বাই জি এল স্যার, আকৃতি। এটা বি প্রাইম আকৃতি। বি। এনাফেজ পর্যায়ে ক্রোমোজোমের আকৃতি কেমন হয়? বি বা এল আকৃতি। ভি বা এল বি আকৃতির। বি। ওকে, তাসফিয়া অ্যান্সার কি হবে? আনিকা, তারপর হচ্ছে ভি বা নয়ন, এল আকৃতি। হ্যাঁ, ভি বা এল আকৃতি। আর কি কি হইতে পারে আকৃতি বলো তো? জে বা আই। আই স্যার। ভি, আই এল, আর জে, জে।
আই। ওকে, জি ভি কে জি আমরা স্যার। কি বলি? অ্যাটাসেন্ট্রিক। এল কে কি বলি? আর এটা সাবমেটাসেন্ট্রিক, স্যার সাবমেটাসেন্ট্রিক। ডেটাসেন্ট্রিক, জে কে কি বলি? অ্যাট্রোসেন্ট্রিক, এক্সট্রোমেটাসেন্ট্রিক, এক্সোসেন্ট্রিক। কি বলতো, জে কে কি বলি টেলোমেটাসেন্ট্রিক, আমরা? অ্যাট্রোসেন্ট্রিক, এক্সোসেন্ট্রিক। আর আই কে বলি আমরা টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক। টেলোমেটাসেন্ট্রিক। ওকে, গুড। ওকে, তারপরে আসি হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই আমরা। জ্যাকেট টেলোসিস। নাম্বার 11, এটাতে অ্যান্সার কি হবে বলো? মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবুল। জি স্যার, সবাই মাইক্রোটিউবিউল। বলো অ্যান্সার কি হবে? বি নাম্বার। মাইক্রোটিউবিউল। ওকে, এটা মাইক্রোটিউবিউল তো উদ্দীপকের ক্ষেত্রে হয়, তাই না? হ্যাঁ, বলছে যে কোন কোষ কোষ অঙ্গাণু স্পিন্ডল তত গঠনে সাহায্য করে? কি নাম্বার? কে যেন গান গাচ্ছে মনে হয়। আচ্ছা, তারপরে যাই হচ্ছে আমরা 12 নাম্বার। গণিতে এটা হচ্ছে অলরেডি এটা তো লেখা থাকে না কোন অলরেডি স্যার সবাই দেখি গান গাইতে শুরু করছে। লেখা থাকে প্রথম। আচ্ছা, সবাই হচ্ছে একটু মাইক্রোফোন অফ করে তারপর কথা বলি। ওকে, এটা বলো, মানুষের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত? আউট অফ দ্য সিলেবাস। 23টা, না 43টা। শুক্রাণুতে বলছে, শুক্রাণুতে দুইটা মিলে কিন্তু 46টা হবে। দেখো এবার আবার দেখো, এই যে প্রথম কয়টা ছিল? 46টা ছিল না? জি স্যার। এই যে ডিম্বাণুতে কয়টা? 23টা। শুক্রাণুতে কয়টা? 23টা। দ্যাটস মিন n সংখ্যক। আর এটা কত? 2n সংখ্যক। তার মানে n সমান সমান কত? 23। তো এই দুইটা মিলে আবার কত হবে? 2n, দ্যাটস মানে 46। তার মানে এই যে শুক্রাণু হচ্ছে এটা শুক্রাণু, আর এটা কি? ডিম্বাণু। তাহলে কয়টা থাকবে শুক্রাণুতে? 23টা। ডিম্বাণুতে কয়টা থাকবে? 23টা। ওকে, আর এটাকে আমরা কি বলি? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। ইয়েস। ওকে, তারপরের কোশ্চেনে যাই আমরা। আমরা হচ্ছে আর 2-3টা কোশ্চেনের হচ্ছে অ্যান্সার দেখব। টেলোফেজের পর কি হয়? সাইটোকাইনেসিস। আমরা তো জানি। ওকে, আচ্ছা, এত ডি স্যার, ডি স্যার, অনেক ডি পড়ালেখা করে নিউক্লিয়ার কিভাবে স্যার, জানো ডি হবে। সাইটোকাইনেসিস? এটা তোমাদের বইতে ছিল? ক্লাস 8 পড়েছো নাকি? আচ্ছা, তো টেলোফেজের পরে সাইটোকাইনেসিস হয়, সঠিক উত্তর। বাকিরা কি জানো টেলোফেজের পরে কি হয়? জি স্যার। ওকে, লাস্ট সেকেন্ড কোশ্চেন 14। এটার অ্যান্সার কি হবে বলো? কোনটি মিওসিসের ধাপ নয়? সিনাপসিস। বাকিদের অ্যান্সার কি হবে? জি স্যার, বি বি। রাফিয়া, তারপর হচ্ছে তাসফিয়া, আনিকা, ও তোমাদের অ্যান্সার কি হবে? কোনটি হচ্ছে মিওসিসের ধাপ নয়? সি সিনাপসিস। সি সিনাপসিস। সি হবে। সিনাপসিস কি জানো তোমরা? সিনাপসিস কি? না ভাইয়া। ওইটা হচ্ছে তোমরা মানে আরেকটু পড়ালেখা করবে তখন হচ্ছে বুঝতে পারবে। সিনাপসিস হচ্ছে মিওসিস একের প্যাকটিন দশায় ঘটে ওইরকম একটা স্টেপ বা হচ্ছে পর্যায়, যেটা হচ্ছে সিনাপসিস বলতেছি আমরা। ওকে, তো সিনাপসিস এখানে মিওসিসের অংশ নয়, তোমাদের সরি মাইটোসিসের অংশ নয়, মিওসিসের অংশ এটা সিনাপসিস। বাট তোমাদের বইতে তো আর হচ্ছে সিনাপসিস নিয়ে তেমন কিছু বলে নাই, তো এটা অ্যান্সার হবে সিনাপসিস। সিনাপসিস হচ্ছে মিওসিস একের অংশ, M1 এর একটি পর্যায়। ওকে, লাস্ট কোশ্চেন 15। এটার অ্যান্সার কি হবে? প্রোফেজ। স্যার এটা মেটাফেজ হবে। কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে স্পষ্ট মেটাফেজ। দেখা যায়? বাকিদের অ্যান্সারও জানাও। প্রোফেজ স্যার, প্রোফেজ। প্রোফেজ না, তাইলে কি হবে? মেটাফেজ দিতে হবে।
ওকে, ইয়েস, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে মেটাফেজ। সবচেয়ে বেশি স্পষ্ট, মোটা, খাটো সব দিক দিয়ে হচ্ছে মেটাফেজ। ওকে, সর্বাধিক সংকুচিত হয় যার কারণে ওইটাকে সবচেয়ে বেশি দৃশ্যমান দেখা যায়, স্পষ্টভাবে দেখা যায়। তো এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তোমাদের হচ্ছে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমাকে। আচ্ছা ভাইয়া, মিওসিসে তো 2টা ধাপ আছে তাই না? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যদি এরকম কোশ্চেন হয় যে মিওসিসের বিভাজনের এক চক্রে, তাহলে কি হ্যাঁ, এটা পুরোটাই বুঝাচ্ছে না মিওসিস 1টাকে বুঝাচ্ছে? এক চক্রে ফুল একটা সাইকেল মিওসিসের, তার মানে হচ্ছে দুইটাকেই বোঝায়। মিওসিস একটার মধ্যেই হচ্ছে দুইটা ধাপ থাকে, নট লাইক যে হচ্ছে ওইটা একটা চক্র। চক্র মানে কি বলতো? একটা চক্র মানে বা একটা পর্যায় বলতে কি বোঝায়? ফুল জিনিসটা একবার ঘুরে আসা, তাই না? জি ভাইয়া। তো একটা ফুল সাইকেল বললে মিওসিস 1 2 দুইটা মিলে একটা সাইকেল। শুধু দুইটা না, ওইটার ভিতরে হচ্ছে কিছু ইন্টারফেস দশা থাকে, হ্যাঁ, যার যেখানে হচ্ছে কোষ হচ্ছে পরবর্তী সেল ডিভিশনের জন্য তৈরি হয়েছে, ওইগুলো হচ্ছে মিওসিস কোষ বিভাজনের একটা পার্ট। দেন হচ্ছে সাইটোকাইনেসিস থাকে, কেরিওকাইনেসিস হয়। কেরিওকাইনেসিস জানো কি? কেরিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজন। হ্যাঁ, তোমরা দেখো অনেক কিছু জানো। ইয়েস, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলি যে সাইটোকাইনেসিস। ওকে, নেক্সট কোশ্চেন বলো। আর ভাইয়া হচ্ছে মাইটোসিস কি জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে? মাইটোসিস জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে না, জনন কোষে হচ্ছে টোটালি মিওসিস ভূমিকা রাখে। জি স্যার। মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে হয়। আমরা জনন, হ্যাঁ, দেহ কোষে হয়। বাট তুমি যদি বলো যে সিমিলারিটি আছে কিনা মাইটোসিসের সাথে, তাইলে আমি বলবো যে হ্যাঁ আছে। কোনটা আছে? মিওসিস পর্যায় 2 যেটা, দ্যাটস মিন্স মিউটিক 2 যেটা, ওইটা হচ্ছে একদম সিমিলার, একদম হচ্ছে সব দিকে হচ্ছে কার মতো? মাইটোসিসের অনুরূপ, তাই না? আচ্ছা, তোমাদের সুবিধার্থে হচ্ছে আমি হচ্ছে তোমাদের কিছু জিনিস দেখাই। তোমরা যেহেতু হচ্ছে অনেকে হচ্ছে মিওসিস 1 আর হচ্ছে মিওসিস 2 নিয়ে হচ্ছে একটু জানতে চাও, তো তোমাদের ওই মিওসিস 1 আর মিওসিস 2 এর ধাপগুলো হচ্ছে আমি তোমাদের দেখাই কি কি আছে ধাপগুলো। এখান থেকে চলে গেছে। সো এই হচ্ছে দেখো, এখানে এটাকে একটু বড় করে দেই। ওকে, সো এইখানে দেখো তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই মিওসিস 1। মিওসিস 1এও কিন্তু সেম দশাগুলো হয়। যে মিওসিস 1-এ দেখো প্রথম বিভাজন এটাকে বলতেছে, যে প্রোফেজ 1 হয়। প্রোফেজ 1-এর ভিতরে কিন্তু আবার 5টা উপদশা থাকে। ওইগুলো সম্পর্কে কি তোমরা পড়েছো এর আগে? 5টি উপদশা সম্পর্কে যদি না পড়ো তাহলে হচ্ছে আমি একটু অ্যাড করে দেই। এই 5টি উপদশা থাকে যাদেরকে হচ্ছে আমরা প্রোফেজ 1-এর মধ্যে হচ্ছে আমরা অন্তর্ভুক্ত করি। ওকে, এই যে প্রোফেজ, কিন্তু বৈশিষ্ট্য না এগুলো হচ্ছে উপদশার নাম। যেমন ল্যাপটোটিন, এটা হচ্ছে একটা দশা যেখানে ক্রোমোজোম দৃশ্যমান হয়। জাইগুটিন, যেখানে হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া গঠন হয়। তারপরে হচ্ছে পেকটিন, ডিপ্লোটিন, এগুলো হচ্ছে উপদশা। আর লাস্টেটা হচ্ছে ডায়াকাইনেসিস, এগুলো হচ্ছে প্রোফেজের উপদশা। সো মাইটোসিস কোষ বিভাজন তোমাদের বইতে কেন হচ্ছে ইন ডিটেলস আলোচনা করা হয়নি? ওইটা অনেক বেশি কমপ্লেক্স একটা কোষ বিভাজন প্রক্রিয়া। দ্যাটস ওয়াই হচ্ছে তোমরা যখন হচ্ছে ইন্টারমিডিয়েট উঠবে কলেজ লেভেলে, তখন হচ্ছে ওইটা নিয়ে আরো বেশি জানতে পারবে, যখন তোমাদের পড়ালেখা একটু বাড়বে। তারপরে হয় মাইটোসিস 1, মেটাফেজ 1, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে হচ্ছে একটা স্টেপ মিসিং, বলো তো এটা কোনটা? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হয় না মিওসিস 1-এ এবং 2-এ, দুইটাতেই হচ্ছে প্রোমেটাফেজ হয় না। ওকে, তো মেটাফেজ মিওসিস 2 যেটা, ওইটা সম্পর্কে যদি আমরা একটু দেখি, মিওসিস 2 এর বৈশিষ্ট্যগুলো এই হচ্ছে। মিওসিস 2 এখানে হচ্ছে সেম জিনিস হয়, যেমন হচ্ছে যে মাইটোসিসের অনুরূপ এটা। মিওসিস দ্বিতীয় বিভাজন, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এইখানে হচ্ছে টেলোফেজে হচ্ছে 4টা কোষ তৈরি হয়, যেগুলো সবগুলো n সংখ্যক কোষ, দ্যাটস মিন হ্যাপ্লয়েড।
ওইখানে আমরা কি বৈশিষ্ট্য দেখছি, এইখানে হচ্ছে হ্যাপ্লয়েড কোষ, বাট এটা হচ্ছে 2n থেকে n হয়েছে। হ্যাঁ, বাট ওইটা হচ্ছে n থেকেই হচ্ছে n ছিল। ওকে, তো এটাকে হচ্ছে আর আমরা রাসমূলক বিভাজন বলতে পারি না, এটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। সবাই কি ক্লিয়ার মাইটোসিস ভাবগুলো নিয়ে? আর যে কোশ্চেনটা করেছো তাসফিয়া না নাকি হচ্ছে আনিকা? কি স্যার? না আনিকা ভাইয়া। তো ওকে, আনিকা কি হচ্ছে কোশ্চেনের অ্যান্সার পেয়েছো? জি ভাইয়া। আরো যদি কারো কোনো ডাউট থাকে বলতে পারো আমাকে, আর 5 মিনিট মতো থাকবো আমি। স্যার মাইক্রোপ্লাজমা মানে কি? মাইক্রোপ্লাজমা। মাইকোপ্লাজমা, হ্যাঁ। মাইকোপ্লাজমাম নাকি হচ্ছে সাইটোপ্লাজম এরকম কিছু? মাইকোপ্লাজমা হচ্ছে তুমি কোথায় পেয়েছো? কি স্যার? মাইকোপ্লাজমা হচ্ছে মানে কোথায় পেয়েছো ওইটা আমাকে একটু বলো। স্যার আপনার কথা কেটে কেটে আসতে বুঝতে পারছি না। তোমার কোশ্চেনটা কি ছিল এটা বলো আগে। মাইকোপ্লাজমা এইটা ছিল এরকম টাইপের, এই যে মাইকোপ্লাজমা এটা। একটু ওয়েট করুন স্যার, আমি আবার ঢুকতেছি লিভ নিয়ে। আর বাকিদের কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ভাইয়া, অ্যানাফেজ পর্যায়ে যে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে বিপরীত মেরুর দিকে সরে যেতে শুরু করে, এটা কি হুম, সেন্ট্রোমিয়ার ভাগ হওয়ার কারণে, না বিকর্ষণ বেড়ে যাওয়ায় বা আকর্ষণ? ওইটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ ব্যাপারটা ওইরকম না, স্পিন্ডল তন্ত্রগুলা থাকে না জি ভাইয়া। তার সাথে হচ্ছে যুক্ত হয় সেন্টিমিটারটা। তো স্পিন্ডল তন্ত্রগুলা হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য বহন করে যারা হচ্ছে মেরুর দিকে, স্পিন্ডল যন্ত্রের দিকে হচ্ছে সবগুলাকে টানা শুরু করে। যুক্ত হওয়ার সাথে সাথে হচ্ছে টান দিয়েও কোথায় নিয়ে যাবে, মেরুতে নিয়ে যাবে, ওইটা টেন্ডেন্সি ওইটা। আর ওইখানে গিয়ে হচ্ছে ও সংকোচন হয় আর কি। তো যার ফলে যখন হচ্ছে স্পিন্ডল তন্ত্রতে যুক্ত হয় তখন স্পিন্ডল তন্ত্র তো হচ্ছে মেরুর দিকে যাওয়া শুরু করে, যার ফলে হচ্ছে ওইখানে যায়। বলতে পারো যে দুইটা ক্রোমাটিনের মধ্যে বা ক্রোমাটিনের মধ্যে হচ্ছে বিকর্ষণের ফলে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে স্পিন্ডল তন্ত্রের কারণে হয়। ওকে আরো ভাইয়া। আরো কোনো ডাউট আছে? বলছে যে মাইকোপ্লাজমা, হ্যাঁ এই যে আমি যেটা লিখছি এটা না ভূমিকা? জি স্যার। মাইকোপ্লাজমা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। ওকে, জি স্যার। যেটা হচ্ছে মাইকোপ্লাজমার আবার অনেকগুলা তোমার প্রজাতি আছে, যেমন মাইকোপ্লাজমা নিউমোনিয়া, মাইকোপ্লাজমা জেনিটেলিয়াম নামে হচ্ছে একটা আছে। তারপর মাইকোপ্লাজমা হুমিনিয়াস হুমিনিয়াস নামে একটা আছে, মাইক্রোপ্লাজমা ফার্মেন্টাস নামে হচ্ছে আছে। ওইগুলো হচ্ছে মাইক্রোপ্লাজমার প্রজাতি। সো মাইক্রোপ্লাজমা যদি আমি স্পেসিফিকলি বলি, ওইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার হচ্ছে একটা প্রজাতির বা গোষ্ঠীর নাম বলতে পারো, যার ফলে হচ্ছে যেটার হচ্ছে উদ্ভিদের মতো কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন ওর হচ্ছে সেল ওয়াল থাকে, সরি সেল ওয়াল থাকে না, সেল ওয়াল থাকে না, যেটা হচ্ছে আহ এইটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের রোগের জন্য দায়ী, যেমন হচ্ছে নিউমোনিয়া, যেটা প্লাজমা নিউমোনিয়া, যেটা এটা হচ্ছে ফুসফুসের রোগের জন্য দায়ী। তারপর হচ্ছে হুমিনিয়াস, যেটা এটা হচ্ছে প্রজনন অঙ্গের বিভিন্ন ধরনের ইনফেকশন বা হচ্ছে রোগের জন্য দায়ী। এছাড়াও হচ্ছে বিভিন্ন অঙ্গের রোগের জন্য হচ্ছে দায়ী হচ্ছে ফার্মেন্টাস, যেটা মাইক্রোপ্লাজমা। সো মাইক্রোপ্লাজমা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার গোষ্ঠী বলতে পারো। ওকে, যাদের হচ্ছে কোষ প্রাচীর থাকে না। এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে হচ্ছে কোষ প্রাচীর না থাকাতে হচ্ছে ওতে পেনিসিলিয়াম বা হচ্ছে বিটা ল্যাকটাম নামে হচ্ছে যে অ্যান্টিবায়োটিক গুলো থাকে, ওইগুলো হচ্ছে ওদের উপর কাজ করতে পারে না, যার কারণে ওদের জন্য হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবায়োটিক হচ্ছে মানুষকে সেবন করা লাগে। নরমালি যে অ্যান্টিবায়োটিক কাজ করে। ওকে, জি স্যার। ভূমিকা কি অ্যান্সার পেয়েছো নাকি হচ্ছে আরেকটু বলবো? পেয়েছি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ভাইয়া, ইউনিসেলুলার মানে তো এক কোষী। হ্যাঁ,
আর মাল্টিসেলুলার মানে ইউনিসেলুলার বা হচ্ছে মনোসেলুলার বলতে পারো। ইউনি আচ্ছা বা ভাইয়া, হচ্ছে মনো এগুলো হচ্ছে এক বোঝায়। হ্যাঁ বলো। তাহলে ভাইয়া এ সেলুলার মানে কি? এসেলুলার মানে হচ্ছে, ও সরি, এসেলুলার মানে হচ্ছে তোমার কোষ নেই বোঝায় এসেলুলার। আর ইউনিসেলুলার বা মনোসেলুলার মানে হচ্ছে এক কোষী বোঝায়। ওকে, এ মানে হচ্ছে অনুপস্থিত, অ্যাবসেন্ট। এটার হচ্ছে আমি ডেফিনেশনটা ভুলে গেছি। এ মানে হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট অফ সেল। তার মানে এখানে কোনো সেল নেই। তো সেল নেই বলতে আমরা কি বুঝি? কোষহীন মানে কি? যার নিজস্ব কোনো কোষ নেই, তার মানে ও কার উপর ডিপেন্ডেন্ট? যেমন কি বলতো, এসেলুলারের একটা বৈশিষ্ট্য নাম বলতে পারবে? ভাইরাস। ভাইরাস হচ্ছে এসেলুলার, যে হচ্ছে নিজে কোনো কোষ না, বাট হচ্ছে প্রতিকূল পরিবেশে যেমন কোনো প্রোটিনের সংস্পর্শে গেলে তখন হচ্ছে সে কোষের মতো আচরণ করে, জীবের মতো আচরণ করে, বাট ও অ্যাকচুয়ালি হচ্ছে কি না, জীব না। ওইটাকে আমরা বলি যে এসেলুলার, বাটস কোষবিহীন। তো ভাইরাস হচ্ছে ওই এসেলুলারের একটা বড় এক্সাম্পল। আনিকা বুঝতে পেরেছো? জি ভাইয়া। আর বাকিদের কারো কোনো কোয়েশ্চেন? ওকে, সো তাহলে আজকের ক্লাসে শেষ করি আমরা। ওকে, সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য। আবার আবার স্যার পরের ক্লাসে দেখা হবে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। তোমাদের এই চ্যাপ্টারটা শেষ, এটার উপর হচ্ছে তোমরা অনেকেই বলছো যে হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। তো আমি জি হচ্ছে স্যার। নেক্সট পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো এমসিকিউ। স্যার এমসিকিউ দিতে কিভাবে? সিকিউ দিতে চাই। এমসিকিউ যদি নেই, তোমরা হচ্ছে গুগল ডকের হচ্ছে লিংক দিয়ে দেবো, ওইখানে ঢুকে জাস্ট টিক চিহ্ন দিবে আর কি সঠিক উত্তরটা। জি স্যার। আর সাথে সাথে হচ্ছে তোমাদের ওইখানে রেজাল্টও শো করে দিবে যে হচ্ছে কার পয়েন্টস কত আসছে। স্যার কোন দিন হবে? নেক্সট ক্লাস কবে তোমাদের? তোমাদের নেক্সট ক্লাস খুব সম্ভবত হচ্ছে 5 তারিখের পর হচ্ছে তোমাদের নতুন আরেকটা শিডিউল দেওয়া হবে, ওই অনুযায়ী হচ্ছে হবে। আচ্ছা স্যার। ওকে, তাহলে হচ্ছে সবাই ভালো থাকো, আজকে ক্লাসটা এতটুকুই। আতব স্যার। আসসালামু আলাইকুম স্যার। আদাব, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেডিজি থেকে হচ্ছে কেউ কি আছেন?